আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানার আলাপনে অনুষ্ঠানে। ঠিকানার আলাপনে আমার আজকের অতিথি অত্যন্ত পরিচিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ। একই সাথে তিনি নন, তার স্ত্রী, তার সন্তান, পুরো পরিবার ডিজিটাল দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। আমার পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার তো বটেই, কারণ তার কাছ থেকে অনেক কিছু আমরা প্রতিনিয়তই শিখতে পারি। তিনি শুধু একজন ভ্লগার নন, একজন লেখক, একজন প্রশিক্ষক এবং একই সাথে পুরো পরিবার নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। আমন্ত্রণ জানাচ্ছি রবিন রাফান এবং মেকআপ ভ্যানিটি বাই বৃষ্টি, আপনাদের দুজনকে। থ্যাংক ইউ ঠিকানাকে আমাদের আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। আমরা প্রথমে আপনাদের দুজনের সাথে একটু কথা বলি, তারপরে ব্রেকের পর আমরা আপনাদের ছেলের সাথেও কথা বলতে চাই। জি, ইনশাল্লাহ। আচ্ছা রবিন ভাই, রবিন রাফান এই নামের পেছনের গল্পটা একটু শুনে আসলে শুরুতে। আসলে কন্টেন্ট ক্রিয়েশনে টুকটাক আসার জন্য নর্মালি আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, ছোটবেলা থেকেই ট্রাই করছিলাম যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু করা যায় কিনা, লাইক 2027 সাল থেকে। সো তখন আর কিছু হচ্ছিল না। তারপরে যেটা হয় যে আমার সন্তান যখন জন্ম নেয় তখন দেখা যায় যে ইউটিউবে ওর নামের সাথে আমার নাম মিলিয়ে চিন্তা করলাম যে ইউটিউবে একটা চ্যানেল করি, টিকটক একটা চ্যানেল করি, ফেসবুক একটা চ্যানেল করি। হ্যাঁ, এরকম করে দেখি যে এবার কিছু হয় কিনা। আর একটা বিষয় হয় না যে সন্তান জন্মের পরে দেখা যায় যে অনেক দিক থেকে আল্লাহ সৌভাগ্য দিয়ে দেয়, ভাগ্য দিয়ে দেয়। হ্যাঁ, সো দেখা যায় যে তখন আমার সাথে এটা খুব ক্লিক করছিল। দেখা যাচ্ছে আমার ছেলের সাথে আমি যে কোনো ফানি ভিডিও করছি বা এডুকেশনাল ভিডিও করছি, এটা মানুষ খুব বেশি দেখছে। হ্যাঁ, আমার প্রতিটা ভিডিও শেষে কিন্তু কিছু না কিছু একটা এডুকেশনাল টাচ দেওয়ার চেষ্টা করি। সো সেই হিসেবে দেখা যায় যে আমার নাম রবিন, আমার ডাক নাম রবিন, যেটা আমার সবাই চেনে, আর আমার ছেলের নাম রাফান। এই দুইটা নামকে একসাথে করে রবিন রাফান, এইভাবেই চ্যানেলটা ক্রিয়েট হয় এবং দেখা যায় যে এটার পরে আসলে সবাই চিনতে শুরু করে। মানে আপনার সন্তান হবার আগে কি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেন? আগে কন্টেন্ট ক্রিয়েট ট্রাই করেছিলাম অনেক, তখন আসলে হচ্ছিল না। হ্যাঁ, লাইক কোনো এক কারণে কোথাও ওইটা ভিডিওগুলো ক্লিক করছিল না, আর কোনো টপিক পাচ্ছিলাম না যেটা দিয়ে করা যায়। যেমন সন্তান হওয়ার পরে ওর যখন 2 বছর হলো তখন দেখা যাচ্ছে কি ও আমার একটা পার্টিসিপেন্ট হিসেবে, আমার অংশগ্রহণকারী হিসেবে আমার সাথে থাকা শুরু করলো। তখন দেখা গেছে আসলে একা একা তোর কন্টেন্ট হয় না। তো তখন আসলে ওর সাথে কন্টেন্ট করতে করতে দেখা যায় যে তখন কন্টেন্ট বানানো শুরু হয় রেগুলারলি। আচ্ছা। আর ভাবি? আমি আসলে মেকআপ আর্টিস্ট। আচ্ছা। আর আমি কন্টেন্ট রিসেন্টলি 1 বছর হয় করছি, কিন্তু আমি অনেক আগে থেকেই মেকআপ আর্টিস্ট, মেকআপ ট্রেনার, মেকআপ প্রশিক্ষণ দেই মেইনলি। মানে সাজানোর থেকে আমি প্রশিক্ষণ দিচ্ছি আর কি, ট্রেনার, মেকআপ এডুকেটর। ওকে, বাহ, চমৎকার। আচ্ছা, মানে আপনার কাছে জানতে চাই, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একদম শুরুটা আসলে কেমন ছিল? মানে চ্যালেঞ্জ কোনো কীরকম ছিল সেই সময়টাতে? আসলে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যে আসলে এত দূর আগানো যায় বা এত দূর যাওয়া যায়, এটা আসলে আমার কল্পনায় ছিল না। সো এই ক্ষেত্রে আসলে আমার ওয়াইফের কিছু আছে, যেমন ও হলো মেকআপ আর্টিস্ট, সে তার মেকআপ রিলেটেড ভিডিও বানাতো। দেখলাম যে কিছুদিনের মাঝেই তার পেজে অনেক ফলোয়ার হয়ে যায়। ঠিক আছে, তখন আমার ছেলের বয়স 2-2.5 বছর। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি এক কাজ করি, যেহেতু এরকম ফলোয়ার হচ্ছে, তাহলে আমিও আমার ছেলেকে নিয়ে বানানো শুরু করি। ঠিক আছে, সো ওইভাবে বানানো শুরু করার পরে যেটা দেখা গেছে, যেহেতু টেকনিক্যালি আমি অনেক আপডেটেড, সবসময় ক্যামেরা হ্যান্ডেলিং, সফটওয়্যার নিয়ে কাজ করা, এগুলো আমার অনেক বছর ধরে করা। সো সেই হিসেবে আসলে আমি ওইরকম কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, আর যেটা হয় যে হ্যাকিং এর কিছু ইস্যু তো থাকেই সব পেজেই, ওইগুলো ওভারকাম করা যায়। এগুলো আসলে ওইরকম যে না খুব বেশি টেকনিক্যালি। আর আপনি যখন লাইক একটা কাজে খুব মানে সুন্দর করে গুছিয়ে আগাবেন, তখন আসলে আপনার ওরকম প্রবলেম কন্টেন্ট ক্রিয়েশনে ফেস করতে হয় না। বাই প্রফেশন আপনি আসলে মানে কি করতেন? মানে আমার আমি ফ্রিল্যান্সার ছিলাম, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপিং, এই কাজগুলো নিয়ে আমি কাজ করতাম। এবং আমার বাংলাদেশে একটা সফটওয়্যার রিলেটেড ফার্মও ছিল। সো যেটা হয় যে একটা সময় দেখা গেছে যে ফার্ম অফ করে জাস্ট অনলাইনে যদি প্রশিক্ষণ দিয়ে যদি ভালো ইনকাম করা যায়, বা অনলাইনে যদি ফ্রিল্যান্সিং কাজ করে ভালো ইনকাম করে, তখন তো আসলে একটা ফার্ম, বাংলাদেশে একটা অফিস মেনটেন করা আসলে অনেক কস্টলি এবং অনেক ঝামেলার বিষয়। আমার সফটওয়্যার ডেভেলপিং এর অনেক পেমেন্ট আটকা পড়ে গিয়েছিল। সো এইগুলো আসলে আমি নিতে পারছিলাম না। সো তখন দেখা গেছে ফ্রিল্যান্সিং নিয়েই আমার কাজ মেইনলি।
এর পাশাপাশি তখন কন্টেন্ট ক্রিয়েশনে হালকা করে কিছু কন্টেন্ট বানানো শুরু করা হয় আর কি। আপনি তো একদম একটা রেগুলার ব্লগও করেন এবং টিউটোরিয়াল করেন, এআই বেস অনেক কিছুই আপনি শেখান, মানে কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে এনজয় করেন কোনটা? আমি আসলে টেক রিলেটেড ভিডিও দিতে বেশি এনজয় করি, যেটাতে আসলে খুব সহজেই মানুষ লাইক করে এবং মানুষের কাজে আসে। কারণ আমার ফার্স্ট থেকে একটা চাওয়া ছিল যে আমি যেই কাজটা করব যেটা মানুষের উপকারে আসে, হ্যাঁ, অনেক কিছু ছোটোখাটো অনেক প্রবলেমে যেন ইজিলি তারা ওভারকাম করতে পারে। এই জন্য আসলে আমার কাছে মনে হয় টেক রিলেটেড ভিডিওটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আপনি মেকআপ আর্টিস্ট, আমরা সেটা জানি আর কি, মানে আপনি কি ডিজিটাল দুনিয়াতেই যে আপনি শেখান নাকি তার আগে কোন স্কুলে শেখাতেন বা এরকম? না, আমি ওই ডিজিটাল মার্কেটেই শিখাচ্ছি, বাসায় পার্সোনালি হচ্ছে আমার বাসায় এসে, আমি কোথাও যেয়ে আর কি শিখাই না, আমার বাসায় এসে আমার স্টুডেন্টরা শিখে আন। আমি গ্রুপ ওয়াইজ ক্লাস করাই, যেমন 12 জন 20 জন এরকম একটা গ্রুপ করে করে তারপরে হচ্ছে ক্লাস করাই। অ্যান্ড ইন্টারন্যাশনালিও করাই, মানে বাংলাদেশের, যখন আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশের বাইরে যেমন অনেক জায়গা থেকে বাংলাদেশি আপুরা যারা আছে, যেমন ধরেন আমেরিকা, লন্ডন, কানাডা, তারপরে এরকম আরো অনেক আছে, আমি অনেক স্টুডেন্ট আছে আমার হিসাবের বাইরে। হিসাবের বাইরে বিশেষ করে করোনা টাইমে তো ও হিউজ একটা অ্যামাউন্টের স্টুডেন্টদেরকে সে ইয়ে করেছে, মানে আমার এগুলো আমার কাউন্ট, করোনা টাইমে আমরা কেউ বসেছিলাম না, আমরা প্রচুর কাজ করেছি করোনা টাইমে, কন্টেন্ট নিয়ে এবং ওর মেকআপ নিয়ে প্রচুর কাজ করা হয়েছিল। এই যে আপনি শেখাচ্ছেন, আপনার কাছ থেকে অনেকে শিখছে এবং তারা তো নিজেরাও মানে পরবর্তীতে কন্টেন্টগুলো করছে, ওরা পার্লার দিচ্ছে, ওরা সেলুন দিচ্ছে, স্টুডিও, মানে মেকআপ রিলেটেড। আমি অনলি মেকআপ আর্টিস্ট, নট সেলুন। লাইক সেলুনে তো অনেক কিছু থাকে, শুধুই মেকআপ আর্টিস্ট, মেকআপ ট্রেনার। তো তারা হচ্ছে এমন অনেক আছে পুরো বাংলাদেশে আমার কাছ থেকে শেখার পরে ওরা হচ্ছে সেলুন দিয়েছে, এবং সেলুন যারা ওনার আছে এরা এসে এখনো শিখে আর কি। আপনারা তো ডিজিটাল মার্কেটে প্রচুর কন্টেন্ট করেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ সব কন্টেন্টে, মানে ডেফিনেটলি প্রচুর পয়সাও ইনকাম করেন। জি জি, আলহামদুলিল্লাহ, সেই অর্থে বলি আলহামদুলিল্লাহ। জি, এখন আপনি কি মানে ডেফিনেটলি আপনারা তো মানে আপনাদের কাছ থেকে উৎসাহ সবাই পায়। আচ্ছা, মানে ভাবি কি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েট করেও আসলে সার্ভাইভ করা সম্ভব একটা ফ্যামিলি? কারণ হচ্ছে এখন আপনার সোশ্যাল মিডিয়াটা এইরকম একটা পর্যায়ে চলে গিয়েছে, আমি যেটা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ধরেন যারা মানে ঢাকার বাহিরে, শহরের বাহিরে, তারা দেখা যাচ্ছে যে এই যে এটা দেখে দেখে আমরা যখন ফার্স্ট শুরু করেছি, তো তখন ওরা দেখে দেখে মানে শিখে, সবাই তো কারো কাছ থেকে শিখে। একটা স্মার্টফোন ধরে উনি কি রান্না করতেছে সেই ভিডিওটা উনি আপলোড করতেছে, এবং এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো অনেকে চাকরিও ছেড়ে দিয়েছে, আমার পরিচিত, আমি যাদের দেখেছি অনেক আগে থেকে, তারা এখন কোনো জব করে না, শুধু এই মানে ফুল টাইম মানে তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে তারা আর্ন করতেছে, অ্যান্ড তারা বাসা চেঞ্জ করতেছে, আপনার ফ্ল্যাট চেঞ্জ করতেছে, মানে অনেক অনেক মানে আপগ্রেডেড হচ্ছে তারা। অ্যান্ড রাইট, মানে আপনি তো কিশোরগঞ্জের ছেলে। জি। হাউ অ্যাবাউট ইউ? আপনি? আমি বুঝি বিক্রমপুরের? হ্যাঁ, আমি বিক্রমপুরের। ও, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ আর বিক্রমপুর। আমাদের প্রেম হয় অনলাইনে, ফেসবুকের মাধ্যমে। ওকে, অনলাইনে প্রেম, অনলাইনে বিয়ে, সো এই জন্য আসলে আমাদের লাইফ একটু অনলাইনেই বেশি হয়, সো অনলাইনেই চলে। এবং আমার বিয়েটাও কিন্তু অনলাইনে পরিচয়। বাহ। আমি নিউ ইয়র্কে, আমার ওয়াইফ হলো লস অ্যাঞ্জেলেসের, এবং আমাদের পরিচয়টা কিন্তু অনলাইনের মাধ্যমে। আসলে এখন 2009-10 সালের পর থেকে সবাই আসলে যারা একটা আপনার হচ্ছে আইফোন বা হচ্ছে কি বলে এটাকে অনলাইনে থাকে যারা, হ্যাঁ, তারা ফেসবুক ইউজ করে, ইনস্টাগ্রাম, সো সবাই এটাই বেশি প্রেফার করে। পার্সোনাল কথাগুলোই হয়ে গেল। আপনি যেমন ধরেন অনেক আগে একটা গ্রুপ ছিল পেল টক, আমি জানি না আপনি জানেন, এবার সেই সময়টা মানে 2004-05 কথা আমি বলছি। সেই সময় মানে গ্রুপ চ্যাট হতো আর কি, তখন তো এরকম ফেসবুক ছিল না, তো ওই ধরনের তখন তো ইয়াহুতে হতো, ইয়াহু টাইপের ইয়াহুতে পেল টক একটা ছিল, সেখানেই আসলে পরিচয় আমাদেরও আর কি। ওইভাবে আপনারা বললেন জন্যই আসলে, কারণ ওর 2-4 বছর পরে কিন্তু ফেসবুক আসে, আর তখন ফেসবুকে আমাদের ইয়ে হয়, সো আমাদেরটা হয় অনেক পরে, 9 থেকে হয়, 9, সো 4 বছর পরে। আপনি তো বই লিখেছেন? জি, 2টো বই লিখেছেন। 3টা বই লিখেছি। 3টা বই লিখেছেন, ওয়াও। মানে কোন ধারণা থেকে আসলে বইগুলো লেখা, কোন ভাবনা থেকে বইগুলো লেখা? আসলে আমার তো প্রতিদিনই দেখা যায় যে প্রচুর 8-10 হাজার কমেন্ট প্রতিদিন পড়ে আমার পেজে, বিভিন্ন আইডিতে আমার,
সো দেখা যায় যে একটা সময় হয়েছে এরকম যে সবাই বারবার জানতে চায় যে ভাইয়া এটা কিভাবে করছেন বা এটা কিভাবে করতে পারি, কন্টেন্ট ক্রিয়েশনের এটা কিভাবে হয়, ফ্রিল্যান্সার হিসেবে আমি এই কাজগুলো কিভাবে করতে পারি। ওইভাবে এত কমেন্ট আসা শুরু করেছিল লাইক 1 বছর আগেও। তখন আমি চিন্তা করলাম যে তাহলে এক কাজ করি, তাহলে বই লেখা শুরু করি। একটা বই কন্টেন্ট নেওয়া শুরু করলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে লিখবো, বাট তখন দেখলাম যে না, এআই যেহেতু চলে আসতেছে, সো সেই হিসেবে ফ্রিল্যান্সারদের জন্য এআইকে পুঁজি করে কিভাবে ফ্রিল্যান্সাররা নিজেদেরকে আপডেট করতে পারে এটা নিয়ে একটা বই লেখা উচিত। তো একই সাথে 2টা বই নিয়ে কাজ শুরু করলাম, প্রায় 9 মাসের মতো কাজ করে দেন গত বইমেলায় 2025-এর 21-এ বইমেলায় আমার বই 2টা রিলিজ হয় আর কি। এবং আলহামদুলিল্লাহ প্রথম বইটা যেটা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সেটা এই মাসে 11তম এডিশন এসেছে গত 5 মাসের মাঝে, এবং এটা বিশ্বের 4টা দেশেও রিলিজ হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমার সব মিলিয়ে প্রায় 40,000 কপি এখন পর্যন্ত বই বিক্রি হয়েছে, 3টা বই। আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারা যে জিনিসগুলো শেখাচ্ছেন প্রতিনিয়ত, একটা ফোনকে ব্যবহার করে আমাদের জীবনযাত্রাটাকে আমরা কীভাবে মুভ করতে পারি, সবগুলো কন্টেন্টই তো আসলে মানুষের জীবনে একদম একটা পজিটিভ প্রভাব বোধহয় ফেলে না, কিছু কিছু নেগেটিভ প্রভাবও ফেলে। আপনারা এমন কোনো কন্টেন্ট আপনি করেছেন মানে যেটা হয়তো আপনি একটা সময় ফিল করেছেন যে এটা একটা নেগেটিভ ফিডব্যাক হতে পারে, এমন কিছু? এমন কন্টেন্ট আসলে আমি কন্টেন্ট করার সময় আমার নিজের একটা পার্সোনাল লিগ্যাল অ্যাডভাইজার আছে, হ্যাঁ, আমি ওনাকে আগে আমার ইস্যুটা পাঠাই যে আমি এই কন্টেন্টটা করতে চাচ্ছি, আপনি কি অ্যাপ্রুভ করেন কিনা। কারণ সব কিছুর একটা রুলস আছে, রুলসের বাইরে যাওয়া যায় না। আপনি দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েশন, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা গত বছরখানেকের মধ্যে বাংলাদেশ থেকে ঝরে গেছে, কারণ তারা অনেক রুলস মানতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমার যেটা হয় যে আমি লিগ্যাল অ্যাডভাইজারের সাথে ভেবে চিন্তে যখন আমি বাংলাদেশের আইন অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, তখন আসলে আমার ওই রকম প্রবলেম ফেস করতে হয় না। আর এটা খুব কম, আমার জানা মতে বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে ভেবে চিন্তে কাজ করে কিনা আমার জানা নেই, বাট আমি এভাবে করি আসলে। চমৎকার। এবং আমি আপনাকে পার্সোনালি ফলো করি, সবসময় ফলো করি, বিকজ কিছু শিখতে হলে, কারণ অনেক কিছু শেখায়, মানে কথা বলার ঢং, কথা বলার ধরন, আপনি যেমন একদম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, এবং আপনার লাস্টের যে কথাটা, লেটস চেক ইট আউট, আই জাস্ট লাইক দ্যাট সিরিয়াসলি, এবং জাস্ট খুবই ভালো লাগে আর কি। এই যে আপনি তো প্রচুর জনপ্রিয়, যখন কোনো পাবলিক প্লেসে যান সবাই আপনাকে দেখে সেলফি তোলে, পরিচিত হয়, হয়তো ফোন নাম্বারটা নেয়, মানে তাদের কাছ থেকে যে এই ধরনের যে ফিডব্যাকগুলো পান, আপনার একটু ফিলিংটা একটু জানতে চাই। এটা আসলে যেটা হয় যে আমি তো কখনো ভাবতেই পারি নাই যে এইভাবে আসলে সবাই সম্মান দিবে, হ্যাঁ। এবং যেটা হয় যে আমি একবার সিলেটে গিয়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে, আমার এক সিলেটের এএসপি ছিল বড় ভাইয়া, উনি ইনভাইট করছিল যাওয়ার জন্য। তো আমরা গেলাম, তো আমরা সিলেট এয়ারপোর্ট থেকে যখন নেমে বের হচ্ছি, তখন ছাদে কয়েকজন দাঁড়িয়ে ছিল, ওরা একসাথে লেটস চেক ইট আউট, লেটস চেক ইট আউট বলতেছিল। তখন আমি এত জনপ্রিয় না, মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হয়েছিল। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা, মানুষ এত লাইক করতেছে, তো এই ব্যাপারটা আসলে ভালো লেগেছিল। এরকম না যে মানে আমি বিরক্ত হই না, আমার কাছে খুব ভালোই লাগে বিষয়টা যে সবাই, ইভেন আমার কাছে যারা ছবি তুলতে আসে, উল্টা আমি তাদের ছবি তুলে রেখে দিই, আমি তাদেরকে পোস্ট করে দিই, যে যেহেতু তারা আসে একটা আশা নিয়ে, আমিও তাদের ছবি তুলে আমার পেজে পোস্ট দিয়ে দিই সবসময়। আচ্ছা, একদম একেবারে মানে ইয়াং জেনারেশন যারা আর কি, যুব প্রজন্ম যারা আর কি, তারা যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে চায়, মেকআপ নিয়ে, হ্যাঁ মানে মেকআপ নিয়ে আসতে, আপনার আসলে সাজেশনটা কি থাকবে? আমি বলবো যে এটা অনেক ভালো একটা উদ্যোগ, কারণ হচ্ছে আপনার মেকআপে কিন্তু অনেক আর্নিং অ্যান্ড অনেক কস্টলি। হ্যাঁ, মেকআপটা থাকে না যে আমি যেমন ধরেন আমার স্টার্টিংটা হচ্ছে $500, আমি স্টার্টিংটা, তো ভাবতেই পারছেন যে কেমন। কিন্তু ভালো মেকআপ আর্টিস্ট হতে হবে, সেই জন্য ভালো কাজ করতে হবে। অ্যান্ড আমার কাছে মনে হয় 10টা কাজ না করে 2টা কাজ করা উচিত। খুব ভালো লাইক ফিনিশিং, কাজের কোয়ালিটি ভালো হতে হবে, অ্যান্ড অনেক প্র্যাকটিস করতে হবে। ভালো ভালো মেকআপ আর্টিস্টদের কাজ দেখলে কিন্তু তারা সেটা করতে পারে। তো ওইভাবে দেখে এটা করলে কিন্তু এটা খুবই ভালো একটা প্রফেশন। ইভেন আমার কাছে এমন স্টুডেন্টও আসছে, মেয়ে শিখতে চায় না, বাবা মা ধরে নিয়ে আসছে সিলেটে, চিটাগং থেকে, মানে আমার 8-এ পড়ে, মেয়ে মাত্র 9-এ পড়ে, কেন মেকআপ আর্টিস্ট হতে হবে, তাদের রিলেটিভরা বাইরের দেশে থাকে, তারা বলেছে যে এরকম যে মেকআপ এখানে বাইরের দেশে অনেক দাম। তো যাই হোক, সেই মেয়ে আমার কাছে এসে সে ব্রাশটাও ধরতে পারে না, আর আমি তো 1-to-1 ক্লাস করাই, হাতে কলমে ধরে শিখাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় ওরা খুব ভালো শিখতে পারে।
হ্যাঁ, যেহেতু ওর ক্লাসে আর কেউ থাকে না, শুধু ওই থাকছে। তো এটা কিন্তু, এবং সে খুব ভালোভাবে শিখেছে। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের 100-এ 80% আমি তাদের ধরাই দিই। সো তারপরে তাদের বাকিটা প্র্যাকটিসের ব্যাপার। তো এরকম অনেক আছে, অসংখ্য আছে যারা খুব ভালো আর্ন করতেছে, এবং তারা এখন বাংলাদেশে এমনও আছে তারা এখন খুব ভালো মেকআপ আর্টিস্ট। বাহ, চমৎকার। আপনাকে তো অনেকেই ফলো করে, আপনি পার্সোনালি কাউকে ফলো করেন কিনা? আমি ফলো করি মেকআপ রিলেটেড যেই ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টরা আছে, অ্যারাবিক বা আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি যারা ব্রাজিলিয়ান মেকআপ আর্টিস্ট, তাদের তো অবশ্যই ফলো করি। ফলো না করলে তো আমি আসলে শিখতে পারবো না। আমি তো ফার্স্টে ফলো করেছি, দেখেছি, নিজে নিজে প্র্যাকটিস করেছি, অ্যান্ড দেন যে আমি ক্লাস করেছি। যেমন আমি হচ্ছে আপনার দুবাই থেকে কসমেটোলজি লাইসেন্স নেওয়া আমার, ঠিক আছে, মেকআপের উপর। আর শুধু একটা না, আমার এরকম অনেকগুলা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টদের কাছ থেকে আমিও শিখেছি, ব্রাজিলিয়ান, আরাবিক। তো ওভাবে তো নিজেদেরও শিখতে হয়, তাই না? আমরা তো আসলে নিজে নিজে শিখতে পারি না। তো এই তো। হ্যাঁ, আসলে আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে যারা একদম ইয়াং জেনারেশন, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চায় মেকআপ নিয়ে, আমি তাদের অনলি জাস্ট এমন না যে আমি একজনকে ফলো করলাম, তার কাছ থেকে একটা দুটো টিপস পেলাম, আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, ব্যাপারটা এরকম আসলে না। কারণ বিভিন্ন জায়গা থেকে শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তারপর যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমার কাছ থেকে যদি সবাই একটু উপকার পায়, তখন ডেফিনেটলি বোধহয় উপরে ওঠা শিখতে হবে, আর দেন প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে হবে। আপনার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাকেই যদি একটু প্রশ্ন করি, কারণ আপনি বললেন যে মানে ইনফ্যাক্ট আপনারা দুজনেই বললেন যে আজকের এই ডিজিটাল দুনিয়াতে, ডিজিটাল মার্কেটে পজিটিভ কন্টেন্টগুলো ক্রিয়েট করে আসলে একটা ফ্যামিলি চালানো সম্ভব, আর্ন করা সম্ভব, ভালো পরিমাণ পয়সা আর্ন করা সম্ভব। আপনাকে দেখে তো নিশ্চয়ই অনেকে উৎসাহিত হয়। একদম একেবারেই যারা একদম ইয়াং, আমি বলবো যে একদম ইয়াং হোক, মধ্যবয়স হোক, যে বয়সের হোক না কেন, তারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে, যাদের শুরুটা আসলে মানে কোন জায়গা থেকে করা উচিত বলে আপনি মনে করেন? শুরুটা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা প্রফেশনে আসার আগে সেই প্রফেশনটা নিয়ে বিভিন্ন মানুষ কিভাবে কাজ করছে এগুলো আগে ফলো করতে হবে, ঠিক আছে? ফলো করার পরে এখন অনলাইনে অনেক চ্যানেল আছে যেগুলো হচ্ছে একদম বেসিক থেকে শেখায়, কিন্তু ওই চ্যানেলগুলোতে যেটা প্রবলেম হয় যে আসলে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ থাকে না, ঠিক আছে? সেই জন্যই কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনের বইটা লেখা, যেই বই একদম সূচিপত্র পড়ে যে কেউ বুঝতে পারবে যে কোথা থেকে শুরু করতে হবে। যে বইটার নাম হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল কেরিয়ার। সো এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি শুরু থেকে যে কোথায় কোথায় গিয়ে কি কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট সিকিউর করবেন, কিভাবে ফলোয়ারদেরকে আকৃষ্ট করবেন, কমিউনিটি গাইডলাইন কি কি করতে হবে। হ্যাঁ, সো মাত্র 300 টাকা দামের এই বই, এটা যদি কেউ পড়ে তাহলে যেটা হয় যে তারা হচ্ছে হলো কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এবং কিভাবে পুরো বিষয়টাকে রান করবে, কিভাবে নিজের চ্যানেল এবং অ্যাকাউন্টগুলো, পেজগুলোকে সেফটি মেজারমেন্টগুলো মেনটেন করবে যেন কেউ হ্যাক করতে না পারে। এই সব কিছু আপনারা চাইলে ওই আমার ওই বইটা যেটা আছে সেটা পড়েও কিন্তু চাইলে যে কেউ শিখতে পারে। এছাড়া ইউটিউবেও প্রচুর গাইডলাইন আছে, প্রচুর ভিডিও আছে যে কিভাবে শুরু করা যায়। বাট যেটা হয় কি, অনেকেই ভিডিও দিচ্ছে যারা আসলে খুব এস্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর না, তারা অনেকটা পথ পারিও দেয় নাই, তারা হচ্ছে অন্য একটা দেখে কিছু একটা বানিয়ে দিয়ে দিল। হ্যাঁ, ক্লিক বেট টাইপের আর কি, একটা কি পয়েন্ট দিয়ে দিল কিছু একটা, মানুষ দেখে ভাবলো যে ক্লিক করি, বাট আসলে শিখতে পারে না। এরকম কন্টেন্ট ভিডিও অনেকগুলো। সো এই জন্য যদি কেউ শুরু করতে চায়, চাইলে 300 টাকা ইনভেস্ট করতে পারে আমার বইয়ের পিছনে, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লেখা, এবং তারা এটা পড়তে পারে। তাহলে শুরু করলে আশা করি যে ভালো কিছু করতে পারবে। এই যে আপনি যে এত টেক বেস যে কন্টেন্ট করেন, এতগুলো তথ্য, এত কিছু, এই তথ্যগুলি আপনি কোত্থেকে পান? আচ্ছা, তথ্য তো আগে হচ্ছে নিজে ঘেটে ঘেটে বের করতে হতো, এখন তো খুব ইজি হয়ে গেছে। এখন তো আসলে আপনি যদি এআইকে ব্যবহার করেন, এআইকে যদি আপনি বলেন যে আজকে আমি একটা স্পেশাল কন্টেন্ট বানাচ্ছি, এই বিষয়ে একটা কিছু লিখে দাও, তখন সে আপনাকে কন্টেন্টের পয়েন্ট আউট করে দেবে। এটা আপনিও জানেন, এআই হচ্ছে এই অবস্থা। তো তখন আপনি ইজিলি সেই কন্টেন্টের উপরে আমার এতটুকু সক্ষমতা আছে যে 1-2 মিনিট কথা বলতে পারবো, ওই টপিকটার উপরে 1-2 মিনিট কথা আমি ইজিলি বলতে পারবো। সো এরকম টপিক আপনি ইজিলি কি পয়েন্টগুলো বের করে নিতে পারেন এআইকে ব্যবহার করে, এবং তাহলে আসলে আগে যেরকম অনেক সময় নষ্ট হতো একটা কন্টেন্ট বানানোর জন্য, এখন কিন্তু সময়টা দিক দিয়ে সেভ হচ্ছে। ট্রু। ব্যক্তিগত অভিজ্ঞতায় আবারও যাই, আমরা আগে যখন বিতর্ক করতাম তখন লাইব্রেরিতে বসে প্রচুর বই ঘাটতে হতো তথ্যগুলো বের করার জন্য, আর আজকে গুগল সার্চ করলে সবকিছু পেয়ে যাচ্ছে। ইভেন গুগল সার্চ এখন আর কেউ করে না, এখন এআই ব্যবহার করে, রাইট? এখন গুগলকে সার্চই করতে চায় না। ট্রু। জাস্ট খালি মানে আপনি যেটা বললেন যে মানে আমি যদি কোনো কিছু করতে চাই, যদি প্ল্যান করি আমি, তাহলে যেটা করতে হবে যে এআই বা
চ্যাট জিপিটিও তো হেল্প করতে পারে এই ক্ষেত্রে, হ্যাঁ, চ্যাট অনেক জিপিটির কথাই help বলছেন। হ্যাঁ, জাস্ট পরবর্তীতে আমার মানে হোমওয়ার্কটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কীভাবে তৈরি করবো। রাইট রাইট। আর আপনাকে শুধু কি পয়েন্ট দিচ্ছে না, চ্যাট জিপিটি এটা তো হচ্ছে একটা এআই, চ্যাট জিপিটির মতো জেমিনাই আছে, গ্রোক আছে, ওরা আপনাকে কো পাইলট আছে, ওরা আপনাকে পয়েন্ট আউট করে করে ক্যাপশন থেকে শুরু করে হ্যাশট্যাগ থেকে শুরু করে আপনার স্ক্রিপ্ট থেকে শুরু করে সব রেডি করে দিতে সক্ষম। তবে এই জায়গাতে আপনাকে একটু ডিসিশন নিতে হবে যে কোন ক্যাপশনটা বা কোন টপিকটা আপনার সিলেক্ট করতে হবে, এটাতে আপনার একটু সক্ষমতা কাজে লাগাতে হবে। আরেকটু তথ্য যদি শেয়ার করেন। জি, এখানে আরেকটু বিষয় হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে মানুষ কোন কন্টেন্টগুলো বেশি দেখছে, এগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আগে নির্ধারণ করতে হবে যে মানুষ কি টাইপের কন্টেন্ট বেশি লাইক করছে। হ্যাঁ, এবং ওই টপিকের উপর ভিত্তি করে চ্যাট জিপিটির সাথে যদি কথা বলে বা গুগল জেমিনাইয়ের সাথে যদি কথা বলে যে আমি এই টপিকের উপরে 10টা কন্টেন্ট বানাতে যাচ্ছি আগামী 10 দিনে, তুমি আমাকে ক্যাপশন লিখে দাও, সে তখন আপনাকে ক্যাপশন লিখে দিবে। তুমি আমাকে হ্যাশট্যাগ দিয়ে দাও, সে তখন আপনাকে হ্যাশট্যাগ লিখে দিবে, এবং সেই হ্যাশট্যাগুলোই সে লিখে দিবে যেগুলোর ইউজ অনেক বেশি হয়েছে, ভাইরাল হ্যাশট্যাগুলো। পাশাপাশি সে আপনাকে ওই 1-2 মিনিটের মাঝে আপনাকে কিন্তু একদম স্ক্রিপ্ট সহ আপনাকে লিখে দিচ্ছে, ঠিক আছে? তখনই 10টা থেকে আপনি 5টা সিলেক্ট করেন, তারপরে আপনি আবার টপিক চেঞ্জ করেন। ধরুন আপনি একবার করলেন যে আমি মোবাইল নিয়ে কিছু করব, তারপরে আপনি বললেন যে স্মার্ট টিভি নিয়ে আমি কিছু করব, তারপরে আপনি বললেন যে আমি স্মার্ট ওয়াচ নিয়ে কিছু করব, ঠিক আছে? এরকম আপনি, আর এখন তো মোবাইলেরও অনেকগুলো ধরন, অ্যান্ড্রয়েড আছে, আইফোন আছে, ঠিক আছে? iOS নিয়ে আপনি 10টা কন্টেন্ট ইজিলি বানাতে পারবেন, অ্যান্ড্রয়েড নিয়ে আপনি 10টা বানাতে পারবেন, গুগল নিয়ে আপনি আরো 10টা কন্টেন্ট বানাতে পারবেন। এই সব কিছু আপনি চাইলে এখন থেকে চ্যাট জিপিটির হেল্প নিয়ে বানাতে পারবেন। মানে মানুষ রিয়েলিটি জিনিসটা দেখতে চায়, রিয়েল যেটা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। হ্যাঁ, প্রতিদিন কাজে লাগে। ওই টাইপের জিনিসগুলো আমি দেখেছি মানুষ খুব পছন্দ করে। ফেক লাইক একটা যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই, এই টাইপের কন্টেন্ট আসলে মানুষ পছন্দ করে না, মনে হয় যেগুলো লাইক ফেক কিছু। কিন্তু যেটা হচ্ছে আমাদের জীবনের সাথে উঠা বসা, চলতি জীবনের সাথে যেটার সাথে রিলেটেড, ওই জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে। ওইগুলো আপনি যেরকম একটা দিবেন সেগুলাই হিট করে। হ্যাশট্যাগুলো আসলে খুবই বোধহয় ইম্পর্টেন্ট এক্ষেত্রে, মানে লাইক ভাইরাল হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েট করে, খুবই ভালো ভালো কন্টেন্ট হয়তো করছে, কিন্তু তাদেরটা সেই অর্থে ভাইরাল হচ্ছে না, এবং কিছু কিছু কন্টেন্ট খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে। এই যে ভাইরাল হচ্ছে, এর পেছনে কি কোনো সূত্র আছে? মানে আমি আসলে মানে কিভাবে, জাস্ট একটা পোস্ট যখন আমি করব তখন তো নিশ্চয়ই কিছু মানে স্টেপস রয়েছে আর কি। আপনি যদি একটু তথ্য যদি বিষয়টা হচ্ছে আপনাকে পুরো সিস্টেমগুলো মেনে ভিডিও আপলোড করতে হবে। দেখা গেল যে আপনি হ্যাশট্যাগ দিয়ে বসলেন 10টা, কিন্তু হ্যাশট্যাগের নিয়ম হচ্ছে 3-4টার বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না। এখন আপনি ধরেন 1 মাস ধরে 10টা করে হ্যাশট্যাগ দিয়ে আসছেন, আপনাকে অলরেডি স্প্যাম বক্সে ফেলে দিবে, ঠিক আছে? স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে আনলিস্টেড করে ফেলবে। তারপর আপনি যতই ভালো কন্টেন্ট দেন না কেন, আপনার কোনো লাভ হবে না। তো এই জন্য কিন্তু সবার আগে কন্টেন্ট ক্রিয়েশনের টোটাল প্রসেসটা আগে শিখতে হবে। আমরা যেটা করি, আপনি দেখবেন বেশিরভাগ মানুষই কন্টেন্ট বানাচ্ছে, সবাই বানাচ্ছে, আমিও বানাই, এবং 2-1টা ভিডিও ভাইরালও হয়ে গেছে কোনো এক কারণে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে কি যে সে পরবর্তীতে আর কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, সে যত ভালোই কন্টেন্ট দেয়, কারণ সে কিছু ভুল আগে করে আসছে। সো ওই ভুলগুলোর জন্য বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা, অপ্রাসঙ্গিক কথা বলা। ধরেন আপনি মোবাইল নিয়ে ভিডিও দিলেন, বাট আপনি সেখানে ঘুরিয়ে ঘাড়িয়ে অনেক কিছু কথা বললেন। হ্যাঁ, বললেন যে আমি এই দোকানে গিয়ে আজকে মোবাইল কিনেছি, আপনারা এই দোকানের ভিডিওটা দেখেন কেমন হলো। মানুষ এগুলো পছন্দ করে না। মানুষ চাইবে যে S25 আলট্রা মোবাইল নেওয়ার পথে আমার সাথে কি ঘটলো, এই টাইপের, যেটা হচ্ছে মানুষকে ইন্টারেক্ট করতে পারে, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে খুব ইজিলি। মানে প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে আসলে মানুষকে অ্যাট্রাক্ট করার একটা সূত্রবোধ এখানে কাজে লাগাতে হবে। ব্যাপারটা এরকম, জি, যেন মানে আমি কেন ভিডিওটা দেখবো, মানে সেই একটা বোধহয় ডিসিশন আপনাকে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে নিয়ে নিতে হবে, মেইন কথাগুলো বলে দিতে হবে, মানে একদম শুরুতেই আর কি। আরো কিছু তথ্য দেন, দর্শক একটু জানতে চাই। আরো কিছু তথ্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে, আসলে আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনে ইনকাম, অনেকেই সবাই জানতে চায় যে ইনকাম কেমন কন্টেন্ট ক্রিয়েশনে। তো কন্টেন্ট ক্রিয়েশনে সবাই যদি ভাবে যে মনিটাইজেশন থেকে ইনকাম, সেটা কিন্তু না। কন্টেন্ট ক্রিয়েশনে মনিটাইজেশন ছাড়াও আরো অনেকগুলো অপশন থেকে ইনকাম করা যায়।
ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রচুর ইনকাম করা যায়। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছাড়াও এখন কিন্তু বড় বড় কোম্পানিগুলা লাইক গ্রামীণ ফোন টাইপের বড় কোম্পানি যারা আছে, বিকাশ, এরা যারা আছে, ওরা করে কি এখন হচ্ছিল অনলাইন সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট বানাইতে দেয়। হ্যাঁ, তখন দেখা যায় যে এইসব কন্টেন্ট থেকে কিন্তু, যেমন ধরেন হুন্ডি একটা বিষয়, সেই হুন্ডি নিয়ে বিকাশ কন্টেন্ট বানাচ্ছে। আবার গ্রামীণ ফোন দেখেন, মনে হয় যে অনলাইনে কিভাবে সেফটি মেনটেন করে চলা যায়, কমিউনিটি গাইডলাইন মেনটেন করে চলা যায়, এই বিষয়গুলো নিয়েও কন্টেন্ট কাজ করাচ্ছে। সো এই কাজগুলো করে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম একটা কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে। এবং নর্মালি আপনি একটা মানুষ MBA পাস করে 20-25 হাজার বা 40 হাজার টাকায় জব করছে, সেখানে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি শুধু একটা কন্টেন্ট থেকেই 2 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, শুধু একটা কন্টেন্ট থেকে। তার মানে তার মাসে যদি 30টা কন্টেন্ট থাকে, যদি সে যদি 10,000 টাকা করে ইনকাম করে, ওইখানেও আর 3 লাখ টাকা তার চলে আসতেছে। তাহলে বুঝেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম কি পরিমাণে আছে। আর সেম কন্টেন্টে কিন্তু আপনি ইউটিউবে আপলোড দিচ্ছেন, ফেসবুকে আপলোড দিচ্ছেন বা টিকটকে আপলোড দিচ্ছেন। সো আপনার কিন্তু ইনকাম কিন্তু বহুমুখী, সবগুলো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার ইনকাম আসতেছে। ইউটিউব কিন্তু বলে না যে তুমি ফেসবুকেরটা এখানে দিতে পারবা না, ঠিক আছে? ইউটিউব শুধু বলেছে তুমি ইউটিউবের কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারবা না আবার, বাট তুমি ফেসবুকেরটা ইউটিউবে দিতে পারবা, আবার ইউটিউবেরটা তুমি টিকটকে দিতে পারছো। সো মেইন বিষয় হচ্ছে যে বহুমুখী ইনকামের একটা জায়গা, অনেকগুলো সোর্স থেকে, অনেক সোর্স থেকে, যেটা আসলে চাকরি করলে যেটা হয় যে আমার মাস শেষে একটা সোর্স থেকে বেতন আসবে, বাট আমার খরচ হয়ে যাচ্ছে 20টা সোর্সে, রাইট? বাট এখানে আপনার 20টা সোর্স থেকে ইনকামের সুযোগ আছে, এবং আপনি খরচও তখন দেখবেন ওইভাবে করতে পারছেন, এবং আপনার তখন টেনশন কম থাকবে। আচ্ছা ভাবি, আপনার সন্তান রবিন ভাই, মানে পুরো ফ্যামিলিকে ম্যানেজ করা, তারপর এই যে মানে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে শেখানো, এগুলো মানে ম্যানেজ করেন কীভাবে? এটার জন্য সবার আগে সেটা হচ্ছে আমার আগ্রহটা, ইচ্ছাটা। এই জায়গাটা আমার সবচেয়ে স্ট্রং। এই জায়গাটার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমি ওইভাবে ঠিক করে রাখি, হ্যাঁ, ম্যানেজ করে নিই আমি আমার মতো করে, যে আমাকে আজকে যেমন 2টা ভিডিও দিতে হবে, তো আমি কখন ভিডিওগুলো দিব, অ্যান্ড আমি ইনস্ট্যান্টলি করে ফেলি যে তুমি ফ্রি আছো, আচ্ছা তোমার ওর সাথে যেমন করব, মানে যেগুলো আমি কন্টেন্ট করি সেগুলা মেকআপের বাইরে, তখন আর কি ওকে বলি আচ্ছা 10 মিনিট পরে, অ্যান্ড দেন ওইভাবে আমরা করে ফেলি। কিন্তু ইচ্ছাটা থাকতে হবে, আর এটা প্রচুর আগ্রহের বিষয়। হ্যাঁ, আগ্রহটা না থাকলে, আপনি যদি মনে করেন যে আমি খেলাম ঘুমালাম লাইফ শেষ, তাহলে শেষ লাইফ। আর আপনি যদি মনে করেন যে না, আমি খাওয়া এবং ঘুমের মাঝে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে হচ্ছে ইনকামের ধান্দা করতে হচ্ছে, আমাকে হচ্ছে আমার ছেলেকে সময় দিতে হচ্ছে, আমার হাজবেন্ডকে সময় দিতে হচ্ছে। যেমন আমরা প্রচুর পরিমাণে একসাথে সময় কাটাই, প্রচুর পরিমাণে আমাদের সব কাজের শেষেও আমরা দেখা যায় যে 2 ঘন্টা টাইম পেলাম, আমরা চলো মুভি দেখি। আমাদের যেখানেই বসি আমরা হচ্ছে হোম থিয়েটার লাগবে, আমরা ওই সাউন্ড সিস্টেম লাগবে, আমরা প্রতি রাত্রি অলমোস্ট মুভি দেখি একসাথে, আমরা একসাথে লাঞ্চ করি, ডিনার করি, আমরা সব কিছু ওইভাবে সময় বের করে নিই। তার মানে এটা না যে অনেক মানুষই দেখবেন যে আচ্ছা হলেই হলো, আচ্ছা আমার ক্ষুধা লাগছে আমি খেয়ে ফেলি, বউ খাবে পরে, হাজবেন্ড খাবে পরে, ওকে আমার টিভি দেখতে ইচ্ছে হচ্ছে আমি দেখে ফেলি, হাজবেন্ড বা বউকে দেখা যায়। আমি একটা ভালো মুভি দেখলে দেখা যায় যে ওয়েট করি ওর জন্য, ও দেখা যায় যে একটা ভালো মুভি পেলে বলে যে এটা খুঁজে রাখো, আমরা একসাথে দেখবো। সো এটা আসলে আগ্রহের বিষয়, আপনি যত আগ্রহ দিয়ে করবেন তত কিছু করতে পারছেন আর কি, ব্যাপারটা এরকম। ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছা না থাকলে আসলে। আরেকটা মেইন হচ্ছে অনেকেই আছে ধরেন মেকআপ নিয়ে হোক বা যে কোনো কন্টেন্ট সে করতে চাইল, করার সময় তখন দেখা গেলো যে সে 2টা ভিডিও দিল, 1 সপ্তাহ যাবো তার ভিডিও কোনো কিছু ভাইরাল হচ্ছে না বা ভিডিও তেমন ভিউ হচ্ছে না, কিন্তু থামা যাবে না। হ্যাঁ, থামা যাবে না, আপনাকে নন স্টপ ধৈর্য শক্তিটা রেখে আপনাকে ভিডিও আপলোড করতেই হবে, অ্যান্ড দেন দেখবেন আপনার পরের সপ্তাহে যেই সেটা রিস্টার্ট হয়ে গেছে, আবার সে আপনার ভিউ যে 1 সপ্তাহ হচ্ছিল তার চেয়ে ডাবল বা এরকম মিলিয়ন হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি কখনো, আমার ধৈর্যটা অনেক বেশি। ট্রু। আপনার মানে একদম একেবারে হাইয়েস্ট ভিউ হয়েছিল এমন কি কোনো সংখ্যা বলা যায়? আমার মনে হয় 16-17 মিলিয়ন হয়েছিল, ও অনেক বেশি হয়েছিল। হ্যাঁ, আমার এরকম হয়েছে। আমার বাংলাদেশে থাকতে 2টা মানে হেল্পিং হ্যান্ড ছিল, 2টা মেয়ে ছিল আমার কাছে, এখনও আছে, একজনের বিয়ে হয়ে গিয়েছে। তো আমি যখন সত্যি কথা বলতে 1 বছর যে আমি কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হলাম সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট থেকে। তো তখন দেখা গেল যে সবসময় তো বিজনেস একরকম থাকে না, কিন্তু আমি কখনো হার মানার মতো না যে আমাকে আরেকটা রেডি করে রাখতে হবে। আমার যে ফেসবুক থেকে আমি টাকা আর্ন করতেছি, আমাকে এই আর্নিংটা স্টপ করা যাবে না, মেকআপ থেকে হোক বা যেটা থেকেই হোক। তো তখন দেখা গেল যে আমি রেগুলার ভিডিও করি, রান্না বান্না, তখন আমার
মেয়েরা এসে আমাকে হেল্প করতেছে, আমি মাছ কাটতেছি, সবসময় কাটি না, সামটাইম মন চাইলো যে আজকে আমি মাছটা কাটবো। ওকে বললাম যে একজনের নাম চাঁদনি ছিল, আরেকজনের নাম হাফিজা ছিল, তো চাঁদনি মাছটা ধরে এনে দিল, ওর সাথে কথা বলতেছি, আমি মাছটা কাটতেছি বা ওকে শেখাচ্ছি, ট্রেন করতেছি, ওই ভিডিওগুলো আমি রেকর্ড করতাম অ্যান্ড ওই ভিডিওগুলো আমি আপলোড করতাম। সেগুলো সবচেয়ে বেশি মানুষ পছন্দ করতো, মানে রিয়েল যে হ্যাঁ ওরা আরেকটা পজিটিভ দিক যেটা আমি অনেক কমেন্ট পেতাম সেটা হচ্ছে যে আপনি আপনার মেয়েদের সাথে এত ভালো বিহেভ করেন, যেটা কিভাবে মানে এত, আমি সত্যি কথা বলতে এমন না, আমি তো ওদের অনেক পরে আনছি, ওরা যেমন প্রায় 3 বছর হচ্ছে ওরা থাকতেছে, আমি আসলে এইভাবেই, কারণ আমি আমার আম্মুকেও দেখতাম যে মেয়েদের সাথে খুব ভালো একসাথে বসে খেত, ইভেন আমার শাশুড়িকেও দেখি একসাথে বসে খায়, তো ওই জায়গাটা থেকে আমার জিনিসটা আমার ভিতরে হ্যাঁ 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 আমার এটা আসেই না কখনো যে ওদের সাথে ওরা ওইরকম আছে দেখে যে ওদের, হ্যাঁ এমন না যে ওদের আমি বকাও দেই না, অবশ্যই বকা দেই, এখন বকা দিলে আবার আমি 10 মিনিট পরে ওদের আদর করে ডাক দিই যেন ওরা সব ভুলে যায়, কারণ আমার কাছে ওরা থাকে। সো ওইভাবে ওই ভিডিওগুলো অনেক মানুষ পছন্দ করতো, এখনো বলে যে আপু চাঁদনিকে দেখি না, হাফিজাকে দেখি না, কারণ এখন তো আমি আমেরিকাতে, এখন তো। আপনি যে কন্টেন্টগুলো করেন, আই মিন ক্যামেরার পেছনে কি কাজ করেন? আমার ক্যামেরার পিছনে আসলে ওইরকম কেউ কাজ করে না, আমি নিজেই করি সবকিছু, ওয়ান ম্যান আর্মি বলা চলে, সবকিছু আমার নিজের, এডিটিং গুলো নিজে করেন, সবকিছু, ইভেন আমার বইয়ের রিসার্চ করা থেকে সবকিছু, হ্যাঁ রাইট, হচ্ছে আমার বইয়ের কভার থেকে শুরু করে ধরেন প্রতিটা সবকিছু আমার করা, শুধু প্রিন্ট করেছে হচ্ছে পাবলিশার। হ্যাঁ আমার কন্টেন্টও ধরেন একদম স্ক্রিপ্টিং থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে এডিট থেকে সবকিছু আমি নিজে করি, আমার আসলে ওরকম হেল্পিং হ্যান্ড নাই, বাট মাঝে মাঝে আমার ছেলে হচ্ছে হলো কোনো দরকার পড়লে সে আমাকে হেল্প করে এখন, বাট নর্মালি এতদিন ধরে নিজেই করি সবকিছু। আউটডোরে যে শুটগুলো করেন ওয়াইফ মাঝে মাঝে ধরে, বাট হচ্ছে সবকিছু আমি নিজে করি, লাইক কন্টেন্ট যেগুলো করো তুমি বাইরে যে তোমার ড্রোন ইনস্টা দিয়ে ড্রোন করি বা ইনস্টা 360 ক্যামেরা দিয়ে করি, বা স্ট্যান্ড থাকে, আমি একাই করি, আমার আসলে কারোর হেল্পিং হ্যান্ড লাগে না, সবকিছুই নিজে করা যায়। বাহ, এটা আসলে আগে ছিল না, লাইক গত 2-3 বছরে ডেভেলপ এত হয়েছে ইয়েতে, প্রযুক্তিতে, যে এখন আসলে, এবং এই 3 বছরেই আমার কন্টেন্টগুলো মানে আরও বেশি মানুষ লাইক করার পিছনে রিজন একটাই, যে আমি সব কিছু একটু অন্যভাবে প্রেজেন্ট করি, যেটা সচরাচর কন্টেন্ট ক্রিয়েটররা প্রেজেন্ট করতে পারে না, কারণ আমি সব কিছু নিজে করতেছি, এবং আমি জানি ধরেন আপনি একটা এডিটরকে দিয়ে এডিট করেন, সে কিন্তু জানতেছে না যে আপনার কি কি ইম্পর্টেন্ট পার্টগুলো রাখা উচিত, বাট আপনি যখন বলতেছেন তখন কিন্তু আপনি জানেন যে আমার এই পার্ট আমি রাখবো, এই পার্ট আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। সো আমি এই জন্য আমার কন্টেন্টগুলো আসলে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারি, যেটা আসলে টিম থাকলে হয়তো করা যেত না। আমরা কি ছোট্ট একটি ব্রেক নেব, ব্রেকের পর আপনার ছেলের সাথে একটু কথা বলতে চাই, আমরা আপনার ছেলের সাথেও আসলে পরিচয় করিয়ে দিব দর্শকের সাথে, এবং ওর সাথে একটু কথা বলবো, ওর অভিজ্ঞতাগুলো একটু শুনবো আর কি। থ্যাংক ইউ। আপনারা দেখছেন ঠিকানার আলাপনে, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি রবিন এবং বৃষ্টির ছেলে রাফানকে নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ঠিকানার আলাপনে, আমরা কথা বলছি কন্টেন্ট ক্রিয়েটর রবিনের সাথে, এবং তার ছেলে এবার যুক্ত হয়েছে আমাদের সাথে রাফান। রাফান, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে, ঠিকানার স্টুডিওতে। থ্যাংক ইউ। আচ্ছা, মানে তুমি তো একেবারেই অনেক ছোট, মানে তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করো এবং তুমি যে মানে বিপুল জনপ্রিয় ডিজিটাল দুনিয়াতে, এটা কিভাবে এনজয় করো, কেমন লাগে? খুব এনজয় করো না? যখন সবাই তোমাকে চেনে, যখন মানে বিভিন্ন জায়গায় যাও সবাই তোমাকে চেনে, এর খুব ভালো লাগে না? অনেক ভালো। আচ্ছা, মানে তুমি তোমার আব্বুর সাথে কন্টেন্ট করতে ভালো মানে লাগে নাকি আম্মুর সাথে, কোনটা একটু শুনি? দুইজনই সেম ইকুয়াল লাগে। ইকুয়ালি লাগে? কোন টাইপের কন্টেন্ট করতে তোমার খুব ভালো লাগে? কি টাইপ করো? টেক রিলেটেড কন্টেন্ট। টেক রিলেটেড কন্টেন্ট আব্বুর মতো? ওয়াও, যেমন যেমন তোমার একদম একবারে বেস্ট একটা কন্টেন্টের কথা বলো তো, যেটা খুব ভালো লেগেছে তোমার। আমার আইফোন নিয়ে কন্টেন্ট বলতে পারো, তুমি তো যেটা পছন্দ করো বেশি। আইফোন। আচ্ছা, জাস্ট তুমি কি টাইপের কন্টেন্ট করবে আর কি তোমার আব্বু বা আম্মু তোমাকে বলে দেয়, নাকি তুমি প্ল্যানগুলো তুমি নিজে ক্রিয়েট করো? ওরা হচ্ছে বলে দেয়। বলে দেয়, তারপর তুমি কন্টেন্টগুলো করো। বাহ, চমৎকার। বাট মাঝে মাঝে এখন রাফান নিজেই আমাকে টপিক দেয় যে ড্যাডি এটা নিয়ে করো, কারণ ও আইফোন নিয়ে প্রচুর ঘাটে এখন, সো অনেকগুলো আমাকে অলরেডি ইতিমধ্যে 10-15টার মতো টপিক সে নিজেই দিয়েছে, সো ও ভালো লাগে আইফোন নিয়ে ভিডিও করতে। তোমার ফলোয়ার কত তাই শুনি এখন?
আমার ড্যাডির টিকটকে 4.5 বা 6 মিলিয়ন ছিল। আর টিকটকে হ্যাঁ 5 মিলিয়ন ছিল, 4.5। 4.5। আর আমার ইউটিউবে 42,000 এটা ওর সাবস্ক্রাইবার। নিজের, এটা আমাদের না, আমাদের ইউটিউব বাদে ওর নিজেরই একটা ওর ইউটিউব personal আছে, যেটা আর কি। পার্সোনাল। ও, এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। টোটালি ও নিজে গ্রো করেছে, 43,000 প্লাস হবে বাহ, এখন। চমৎকার। কি নাম যেন তোমার সেটা চ্যানেলের? রবিন রাফান প্লেজ। ও ওকে 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 ওকে, বাহ চমৎকার। এই যে মানে আপনার ছেলেকে নিয়ে যখন কন্টেন্টগুলো করেন, আপনি কীভাবে এনজয় করেন আসলে? ওর একদম বেড়ে ওঠাটা তো বোধহয় জাস্ট ডিজিটাল মার্কেটে অলরেডি বোধহয় আছে, কারণ একেবারে যখন ছোট তখন থেকে তো ওকে নিয়ে আপনারা কন্টেন্ট করেন। জি, প্রচুর, রাইট? মানে নর্মালি যেটা হয়েছে যে আমি আসলে চাচ্ছিলাম যে আমার ছেলে আমার মতো টেক বিষয় নিয়ে বেশি মাথা ঘামাক, এটা আমি চাচ্ছিলাম। ওর আগ্রহটা কিরকম? এবং ও দেখা গেছে যে এখন আমার চেয়েও বেশি, মানে সারাক্ষণ এখন আমার পিছনে ঘুরতে থাকে, ড্যাডি দেখো দেখো এটা করেছি, ড্যাডি দেখো এটা করেছি, হ্যাঁ। এবং সে এটাকে আরো বেশি এনজয় করছে, এবং আমিও প্রাউড ফিল করছি যে আচ্ছা ঠিক আছে, আমার যেইভাবে আমি চাচ্ছিলাম আমার ছেলে ওইটাকে আসলে কোপ আপ করেছে এবং অ্যাকসেপ্ট করেছে। কারণ যেটা হয় যে অনেক বাবা মার দেখা যায় তার সন্তানের কাছে যেটা চাচ্ছে তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না, তারা তাদের মতো লাইফ লিড করতে চায়। তো আমার ছেলে দেখা গেছে যে না, সে টেক রিলেটেড ভিডিও নিয়ে সে ইন্টারেস্টেড এবং সে এটাকে এনজয় করছে, ওইটা আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো ফিল করি। আচ্ছা, তুমি যে পড়াশোনা, মানে পড়াশোনাতে তোমার কোনো অসুবিধা হয়? যে তুমি যে প্রচুর সময় তো তোমাকে দিতে হয়, কারণ তোমাকে একটা বিষয় নিয়ে ভাবতে হয়, একটুখানি প্ল্যান করতে হয়, তারপর যেমন তুমি ভিডিও করছো, এডিট করছো, এবং তারপর পড়াশোনা করছো, এটা কি মানে তুমি কি ঝামেলা ফিল করো, মানে খুব স্ট্রেস ফিল করো কি? বেশি না, একটু তো করো, এটাই। আর তোমার মতো যারা মানে কন্টেন্ট করবে, তোমাকে দেখে উৎসাহিত হবে, মানে ইন্সপায়ার হবে তোমাকে দেখে, তাদের জন্য তুমি কি বলবা? তাদেরকে তুমি উৎসাহ দিবা যে হ্যাঁ আসলে আমার মতো তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো একেবারে ছোটবেলা থেকেই? বুদ্ধি নাই। মানে কন্টেন্ট ক্রিয়েশনে অন্য বাচ্চারা আসতে চাইলে তুমি কি সেটাকে সাপোর্ট করো? হ্যাঁ, সাপোর্ট করো কিনা? করো, হ্যাঁ। মানে এটা পড়াশোনার পাশাপাশি এটা করা সম্ভব বলে তুমি মনে করো, রাইট? এটা তো ডেফিনেটলি সম্ভব, এবং যেটা তুমি করছো, এবং তো 4.5 মিলিয়ন ভিউজ, ছোট্ট এই মানুষটার চিন্তাই করা যায় না। ওয়াও, চমৎকার 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 চমৎকার। আচ্ছা, মানে কন্টেন্ট, এই যে ক্রিয়েশন ইন্ডাস্ট্রিটা, মানে কন্টেন্ট করা যে আছে ডিজিটাল মার্কেটে, এটা তো মিলিয়ন মিলিয়ন লোক এটা এখন করছে, এটার ফিউচারটা আপনি আর কোন স্টেপে দেখেন এখন থেকে? এটার ফিউচার দিন দিন শুধু বড়ই হতে থাকবে, এবং এতই বড় হবে যেটা আসলে কেউ কখনো কল্পনাই করতে পারে নাই। একটা সময় আসবে এরকম যে সেলিব্রিটি থেকেও বেশি, এখনই অলরেডি সেটা আছে, সেলিব্রিটি থেকেও বেশি মূল্য কন্টেন্ট ক্রিয়েটররা পাবে। রিসেন্টলি যদি কিছু কম্প্যারিজন দেখেন, টম ক্রুজের সাথে মিস্টার বিস্টের কিছু আসছে, কম্প্যারিজন আসছে, যে মিস্টার বিস্টের ইনকামের সাথে টম ক্রুজের ইনকাম যদি ম্যাচ করা হয়, দেখা যায় যে অলরেডি মিস্টার বিস্ট টম ক্রুজের ইনকাম থেকে অনেক বেশি করছে, ঠিক আছে। সো এটা আসলে শুরু, এবং এটার শেষ কোথায় হবে কেউ বলতে পারে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ দিন দিন চাইবে যে সময় কিভাবে বাঁচিয়ে নিজেদের, আমরা কন্টেন্ট দেখি কেন? একটু মজা পাওয়ার জন্য, একটু সময়টা ভালো কাটানোর জন্য, হ্যাঁ, ফানি বা একটু শেখার জন্য। সো এগুলো যদি দেখা যায় যে কোথাও টিকিট কেটে না গিয়ে যদি মোবাইলেই দেখা যায়, এবং এটাই কন্টেন্ট ক্রিয়েটররা করছে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস বের হয়ে আসতেছে, ঠিক আছে। সো দেখা যাবে যে এটা অনেক বড় হবে সামনে, এবং আপনি মুভি স্টাইলের অনেক কিছু সামনে বানাতে পারবেন। ইভেন আমিও সেগুলো নিয়ে কাজ করছি, আমিও শর্ট মুভি নিয়ে অলরেডি কাজ করতেছি নিজেই, এবং সেটা নিয়ে আমি 1-2 মিনিট পর্যন্ত এখন পর্যন্ত মুভি টাইপের শর্ট কন্টেন্ট, সেটা হচ্ছিল ড্রামা টাইপের কন্টেন্ট, এগুলো আমি রিলিজ দিচ্ছি, ঠিক আছে। সো সামনে দেখা যাবে যে কন্টেন্ট ক্রিয়েটররাই দেখা যাবে যে একটা মুভি বানায় ফেলতে পারবে, শর্ট মুভি। আবার এআইগুলো যখন আরও বেশি বয়স হয়ে যাবে, এখন তো এআইগুলো বাচ্চা, ঠিক আছে, এই এআইগুলো যখন আরও বেশি বয়স হয়ে যাবে, আরও বেশি তথ্য উপাত্ত তাদের মাঝে থাকবে, তখন দেখবেন একটা ভিডিও ইজিলি ওরা 2-3 মিনিটের ভিডিও দেখা যাবে যে 10-15 সেকেন্ডে বানিয়ে ফেলতে পারছে। তখন দেখা যাবে যে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের সোর্স অফ ইনকাম বলেন, তারপরে ওদের পরিধি আরও অনেক বেড়ে যাবে, এবং এটা অনেকটা সেফ প্রফেশন এখন আমি বলবো। কারণ এআই আসার পরে তো অনেক প্রফেশন কিন্তু মাটিতে মিশে যাচ্ছে, অনেক প্রফেশন হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইগুলোর জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা বড় আশীর্বাদ হিসেবে কিন্তু এআই চলে আসছে। আচ্ছা, এই যে টেকনোলজির এই যে উঠে আসা একটা একদম সুপার একটা জাস্ট জায়গাতে যাওয়া,
আমাদের কি লেজি করে দিচ্ছে না আপনার মনে হয় কি? 100% সেটা লেজি করে দিচ্ছে, বাট সেই ক্ষেত্রে আসলে মেইন বিষয়টা কি, আপনার ব্রেইনটাকে যদি আপনি ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করেন, ঠিক আছে, আপনার ব্রেইন যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি লেজি হবেন না। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছিল একটা ক্লিক করলেই সব হয়ে যাচ্ছে, ওকে শেষ, আমার ব্রেইন কোনো খাটাচ্ছি না, হ্যাঁ, এআই আসা মানে কিন্তু এআই একা কিছু করতে পারবে না, এআই প্লাস হিউম্যান বোথ কম্বো মিলে কাজ হবে, ঠিক আছে। সো আপনার ক্রিয়েটিভিটি যদি এআই এর সাথে ম্যাচিং না করে তাহলে আপনি আরও লেজি হবেন এবং এতে আসলে আপনার কোনো বেনিফিট হবে না। যেমন আমরা দুইজনই আমরা কিন্তু রেগুলার জগিং করতেছি, আমরা রেগুলার আমাদের ব্রেইন নিয়ে কাজ করতেছি, ক্রিয়েটিভিটি নিয়ে খেলা করতেছি, সো আমরা কিন্তু লেজি হচ্ছি না, আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে সময় আমরা ইউটিলাইজ করতেছি, হ্যাঁ। সো এটা আসলে যে ইচ্ছা, একটু আগে আমরা ডিসকাস করলাম যে বিষয়টা, যে ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে নিজেকে কিভাবে গড়তে চান ভবিষ্যতের জন্য। ডেফিনেটলি না, আমি বলছি যে এআই এর বিষয়টা মানে খুব সহজেই একটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, খুব সহজেই। এটা আমাদেরকে লেজি করছে কিনা? এটা অবশ্যই লেজি করছে, এটা লেজি অবশ্যই করছে, তবে মেইন বিষয়টা হচ্ছে যে আমি আবারও বলবো যে এআই কিন্তু একা কিছুই করতে পারবে না। সো আপনাকে কিন্তু ওই পরিশ্রম ঠিকই করতে হবে যদি আপনি একটা পারফেক্ট আউটকাম আনতে চান। যেমন আমার আজকে একটা ভিডিও দেখলাম, এআই ভিডিও খুব ভাইরাল হচ্ছে, হ্যাঁ, এই ভিডিওটা বানাতে একটা ছবি বানিয়েছি প্রথমে টাইপিং করে, সেই ছবিটা বানাতে আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তারপরে সেই ছবি থেকে আমি যখন গ্রাফিক্সের ভিডিওতে যখন আমি অ্যাড করতে গেলাম আমার প্রায় 2 দিন সময় লেগেছে, ঠিক আছে। সো আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আর লেজি কারা হবে জানেন? লেজি হবে যারা মনে করে যে চুরামি করে কাজ করে, যে আমার কোনো রকম কাজ করলেই হয়ে যায়, হ্যাঁ, এই সকল লোকেদের সামনে কিন্তু জবলেস হয়ে যাবে। রাইট রাইট রাইট। আচ্ছা, তুমি তো মানে টেক বেস কন্টেন্ট তুমি করতে খুব লাইক করো, তোমার আব্বুর মতো, তুমি যেটা বললা, মানে তোমার বয়সী যারা একেবারে তোমার মতো যারা বাচ্চা, মানে তাদের জন্য কোনো কন্টেন্ট কি তুমি করেছো কখনো, যে বাচ্চাদের জন্য? যেমন একটু শুনি। ও নরমালি বাচ্চাদের অনেক এডুকেশনাল ভিডিও সে করেছে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও। আমাদের আরেকটা টপিক হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমরা ভিডিও করি। আমরা দুইজনই বিভিন্ন নিশ নিয়ে কাজ করি, টেক রিলেটেড নিশ, তারপর হচ্ছে হলো ডোনেশন টাইপের নিশ নিয়ে কাজ করি, সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, ঠিক আছে। সো আমরা দেখবেন, আমরা যখন বাংলাদেশে থাকি তখন দেখবেন যে প্রতি মাসে আমরা 2টা থেকে 3টা আমরা গরিবদেরকে হেল্প করা নিয়ে, যারা হচ্ছে হলো লাইক খুবই ফিনান্সিয়ালি খুবই বাজে অবস্থায় আছে, হ্যাঁ, তাদেরকে আমরা দেখা যায় যে বিভিন্ন তাদের সাথে একটু ফান করে এডুকেশনাল ভিডিও করে তাদেরকে আমরা একটা ডোনেশন করার চেষ্টা করি, ঠিক আছে। আবার দেখা যায় যে সোশ্যাল অ্যাওয়ারনেস বাচ্চাদের, যেমন পড়াশোনা নিয়ে, যে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, সে কেন করতে চায় না সেটা নিয়ে, আবার বাবা মার ঝগড়ার কারণে বাচ্চাদের লাইফে কী ধরনের এফেক্ট পড়ে সেটা নিয়ে, আবার হচ্ছে ধরেন রমাদানের সময় হচ্ছে হলো যে কিভাবে মানুষের প্রতি মায়া দয়া দেখাতে হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে। এবং আমাদের বেশ কিছু ভাইরাল কন্টেন্ট আছে, যেমন হচ্ছে রমাদানে যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যেমন তখন রাফান বলেছিল যে না ড্যাডি তুমি তো এই ব্যবসা করো, আমি তো তোমার কোনো কিছু খাবো না, ঠিক আছে, সেটা খুবই ভাইরাল হয়েছিল। যে তারপরে দেখা যায় যে ডলারের দাম বেড়ে গেছে, সুতরাং হচ্ছে হলো তেলের দাম বেড়ে গেছে, সুতরাং করে দাও, ওই জিনিসপত্রের দাম সব বাড়ায় দাও। এটা নিয়ে আমাদের একটা কন্টেন্ট ছিল, হ্যাঁ, যে সব কিছুর দাম 10% 15% বাড়িয়ে দাও। তো তখন ও বলছে যে ঠিক আছে ড্যাডি, ওকে, তাহলে তোমার সাথে আমি আর করবো না, থাকবো না, এই টাইপের। এবং এগুলা দেখা যায় কি হ্যাঁ পজিটিভিটি আনে, এবং আদার্স যে বাচ্চারা তারাও তখন মনে করে যে না আমিও আমার ড্যাডিকে বলবো। কারণ আপনি আপনার সংসার ফ্যামিলি থেকেই আপনাকে খারাপ কাজ থেকে স্টপ করাতে হবে, বাইরের মানুষ কিন্তু আপনাকে বললে আপনি থামবেন না। সো এই জন্য আমি ওকেও ব্যবহার করে আমি ট্রাই করেছিলাম কিছু করতে, এবং সেগুলো মানুষ অনেক সুন্দর লাইক করেছে। 5 মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত এগুলোর ইজিলি ভিউ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি খুব সহজভাবে বলেন যে 5 মিলিয়ন 10 মিলিয়ন খুব ইজিলি ভিউ হয়েছিল, মানে 5 মিলিয়ন ভিউ পাওয়াটা যেন খুব ইজি আপনার কাছে। বাট এনিওয়ে, মানে এই কথা সূত্র ধরে যদি একটু বলি যে আপনার একেবারে হাইয়েস্ট ভিউ হয়েছিল, এটা যদি একটুখানি বলতেন কিরকম? আমার হাইয়েস্ট ভিউ, মানে আমার তো অনেকগুলো নিশ নিয়ে কাজ করি, যে প্রতিটা নিশ যদি বলি, যেমন এআই নিয়ে আমার হাইয়েস্ট ভিউ 37 মিলিয়ন। 37 মিলিয়ন, হ্যাঁ। আবার ধরেন হচ্ছিল রাফানার আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে হলো আমরা এডুকেশনাল ভিডিও, হ্যাঁ, সো ওইটা নিয়ে হচ্ছিল, এটা টোটালি এডুকেশনাল ভিডিও ছিল, ইংলিশ নিয়ে, বাচ্চাদের ইংলিশ শেখানো নিয়ে, ওইটা 19 মিলিয়ন। আর হচ্ছে আবার ধরেন আমার ওয়াইফের সাথে আমার একটা ভিডিও ছিল, যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ফানি ভিডিও,
এটা আমার একটা নিশ। হ্যাঁ, ওইটাতে 18 মিলিয়ন, আমার ট্যাগ রিলেটেড ভিডিও একটা 25 মিলিয়ন 22 মিলিয়ন। আবার হচ্ছে হলো সোশ্যাল অ্যাওয়ারনেসের যে ভিডিওগুলো আছে এগুলা 11 মিলিয়ন 13 মিলিয়ন এরকম রিচ আছেই। চমৎকার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনুষ্ঠানটি শেষ করব, কিন্তু আপনার কাছ থেকে একটু টিপস চাই দর্শকদের জন্য। একটু দর্শকদের টিপসটা দেবেন যে একটা ভিডিও কন্টেন্ট যখন আমি তৈরি করব, আমি কোন পন্থায় আমি এটাকে পোস্ট করব, এবং ওই পন্থাটা যদি আমি ফলো করি তাহলে প্রচুর ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একটু টিপসটা একটু দর্শকদের বলতেন কেন? আচ্ছা, মেইন বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কোনো সিঙ্গেল একটা কন্টেন্ট আপনাকে কখনো ভিউ দিতে পারে না। আপনি যখন একটা বীজ বপন করেন গাছে, তখন দেখবেন যে একটা গাছের প্রথম বছর যেই ফলটা আসে, দ্বিতীয় বছর তার থেকে অনেক বেশি আছে, তৃতীয় বছর তার থেকে আরও অনেক বেশি আসে। সো আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট বানাতে হলে আপনাকে রেগুলার ভিত্তিতে, মানে প্রতি নিয়মের ভিত্তিতে কন্টিনিউয়াস ওয়েতে আপনাকে কন্টেন্ট বানিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম সংজ্ঞা যে আপনি কিভাবে ভাইরাল হবেন। আপনি যারা কন্টেন্ট বানাচ্ছে, ইভেন আমার পেজে গিয়েও দেখবেন আমার কিছু কিছু কন্টেন্ট আছে 100K ভিউ হয়েছে, মাত্র 50K ভিউ হয়েছে, বাট 200K ভিউ হয়েছে, বাট এরপরে গিয়ে দেখবেন একটা কন্টেন্টে 7 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে কি, আপনাকে কন্টিনিউয়াস বেসিসে ভিডিও দিয়ে যেতে হবে। এবং যারা নতুন তাদেরকে বলবো সিঙ্গেল একটা নিশ নিয়ে কাজ করার জন্য। কারণ আমি ধরেন একটা পর্যায়ে চলে গেছি, এখন আমি কোনো সিঙ্গেল নিশ নিয়ে কাজ করি না। নিশ ব্যাপারটা হচ্ছে টপিক, যে আপনি কোন টপিকের উপর ভিডিও বানাবেন। আপনি যদি মনে করেন আপনি ট্যাগ রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা আপনি কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনাকে শুধুই কুকিং রিলেটেড ভিডিও বানাতে হবে। যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, লাইক 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল, তখন আপনি নিশ অ্যাড করতে পারেন নতুন রিচ পাওয়ার জন্যে, ঠিক আছে। বাট মেইন বিষয় একটাই, সিঙ্গেল কোনো ভিডিও দিয়ে কখনোই কেউ ভাইরাল হইতে পারে না। আপনাকে ভাইরাল হওয়ার জন্যে অবশ্যই ভেরিয়াস ভিডিও এবং রেগুলার বেসিসে, আমি এখন বলবো যে এখন আসলে কন্টেন্ট প্রতিদিন মিনিমাম একটা কন্টেন্ট দেওয়া উচিত সবার, এবং একটা একটা করে প্রতিদিন যদি কন্টেন্ট দিয়ে যান, তার মানে মাসে 30টা কন্টেন্ট দিতে হবে। দেখবেন 3-4 মাস এভাবে কাজ করলে দেখবেন তারপর থেকে প্রতি মাসে আপনার 2টা বা 3টা ভিডিও মিনিমাম আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এবং এটা চলতেই থাকবে ইনশাল্লাহ। চমৎকার চমৎকার, আপনাকে অনেক 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 ধন্যবাদ রবিন ভাই। রাফান, অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস সো মাচ। আজকের এই অনুষ্ঠানে তুমি এসছো এবং তোমার অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছো। থ্যাংক ইউ তোমাকে। আপনাদের পুরো ফ্যামিলিকে অনেক 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 ধন্যবাদ। আজকে অনেক তথ্য আমরা আপনাদের কাছ থেকে জানলাম। আপনাদের কন্টেন্টগুলো আমরা একদম প্রতিনিয়ত মানে ফোন খুললে আপনাদের দেখি। আজকে পার্সোনালি পরিচিত হয়ে খুবই ভালো লাগলো, এবং দর্শকদের সাথে আপনাদের পার্সোনাল লাইফ নিয়েও আসলে যে উপস্থাপন করতে পারলাম সেই জন্য খুবই ভালো লাগছে। অনেক 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 ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখুন দেখলেন ঠিকানার আলাপনে আমার আজকের অতিথি ছিলেন রবিন, তার স্ত্রী বৃষ্টি এবং তার ছেলে রাফান, যারা অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়াতে। আমরা প্রতিনিয়তই যাদের দেখি, যাদের কাছ থেকে শিখি। আজকের এই আড্ডা আলাপচারিতার মধ্য দিয়ে একটি বিষয় আসলে পরিষ্কার হলো যে কন্টেন্ট ক্রিয়েশন এটি শুধু একটি পেশা নয়, এটা হতে পারে অনুপ্রেরণার পথ। রবিন ভাই এবং রবিন ভাইয়ের পুরো ফ্যামিলি আজকে আসলে তাদের আলাপের মধ্য দিয়ে আমরা জানলাম যে স্বপ্ন, পরিশ্রম এবং সৃজনশীলতা থাকলে যে কোনো জায়গা থেকে আসলে সাফল্য পাওয়া সম্ভব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।